ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে এনটিপিসি আরআরবি 2021 প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করব শিফট নাম্বার 12। আমরা 12 নাম্বার সেট বা শিফট যাই বলো না কেন প্রত্যেকটা শিফট ওয়াইজ আলোচনা করছি। 40টা যে জিকে জিএস আসছে সেই জিকে জিএস 20,000 জিকে জিএস করবো আমরা প্রিভিয়াস ইয়ারের আরআরবি এনটিপিসি 2024 জন্য। যদি তুমি একেবারে 100% ডেডিকেটেড হও, সিরিয়াস হও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এর আগে 1 থেকে 10 পর্যন্ত যে ভিডিও সেটগুলো আমরা করেছি সেগুলোর ভিডিও লেকচারও আছে এবং পিডিএফও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফ তোমরা নিতে পারো। এই এই ভিডিওগুলো তোমার হচ্ছে এখন 12 চলছে, 11 থেকে 15 হয়ে যাবে 5টার। আবার আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার সাথে যুক্ত হবে এবং চ্যানেলের আরো অনেক ভিডিও রয়েছে এই এনটিপিসি রিলেটেড, ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে তোমার জন্যই, আরআরবি এনটিপিসির জন্য যারা প্রিপারেশন করছে তার জন্য। চলো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি। ফার্স্ট কোয়েশ্চেন, বাংলা ইংরেজি দুটোতেই পাবে, তো দুর্দান্ত ক্লাস হতে চলেছে। বলছে হু অ্যামং দ্য ফলোইং নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা, ঠিক আছে? ভারতের সিনেমা জগতের জনককে, চলচ্চিত্রের জনক কাকে বলে? একেবারে সোজা সত্যজিৎ রায়, পৃথ্বীরাজ কাপুর, দাদা সাহেব ফালকে নাকি রাজ কাপুর? আনসার ইজ অপশন নাম্বার ডি, অপশন নাম্বার সি, দাদা সাহেব ফালকে। সি কোয়েশ্চেন হবে, সি নাম্বার। এবং দাদা সাহেব ফালকে 1913 সালে প্রথম মুভি লঞ্চ করেছিলেন, মানে প্রথম মুভি রিলিজ করেছিলেন ভারতবর্ষের রাজা হরিশ্চন্দ্র। প্রত্যেকে জানেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল বা হচ্ছে তোমার নির্বাক চলচ্চিত্র ছিল, ঠিক আছে? দাদা সাহেব ফালকে নামে ভারতবর্ষের সিনেমার জগতে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। 2024 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন একেবারে কারেন্ট, এটা ওই জন্য মনে রাখতেই হবে, ঠিক আছে? চক্রবর্তী, ঠিক আছে? নেক্সট আর কি মনে রাখবো? কি দেয় না, 1 লাখ টাকা ক্যাশ দেয়। এই যে যে দাদা সাহেব ফালকে আহা 1 লাখ ক্যাশ দেবে, একটা স্বর্ণ কমল মানে পদ্ম, ঠিক আছে? আর কি দেবে? একটা শল দেবে, শাল দেবে। এই হচ্ছে তোমার দাদা সাহেব ফালকের ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা আলোচনা করবো, ডিসকাশন করবো পরের প্রশ্ন বলছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ মাইক্রো ইকোনমি। আগে তো প্রশ্নটাকে স্টার মার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। মাইক্রো ইকোনমিক্স এর জনক কে? মাইক্রো ইকোনমিক্স এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, অমর্ত্য সেন, তারপর হচ্ছে মিনার্ড কিনস, জন মিনার্ড কিনস, নাকি হচ্ছে কার্ল মার্কস? আনসার ইজ অপশন নাম্বার সি, ইয়েস, জন মিনার্ড কিনস, ঠিক আছে? কিনস হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর জনক। অ্যাডাম স্মিথকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক, মানে হচ্ছে তোমার মডার্ন ইকোনমিকের ফাদার বলা হয় অ্যাডাম স্মিথকে। আর অ্যাডাম স্মিথের একটা বই আছে খুব ইম্পর্টেন্ট, বুকসটার নাম মনে রাখবে, ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন, ঠিক আছে? অমর্ত্য সেন লিখেছেন হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমি, ওয়েলফেয়ার ইকোনমি। সেই জন্য তাকে 1989 কি দেওয়া হয়েছিল? নোবেল দেওয়া হয়েছিল। ওই বছরই তিনি ভারতরত্নও পেয়েছেন। ওকে, এগুলো মনে রাখবে, রেলওয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? কার্ল মার্কসের দাস ক্যাপিটাল ইম্পর্টেন্ট, দাস ক্যাপিটাল বইটা, দাস ক্যাপিটাল, ঠিক আছে? আর নেক্সট কোয়েশ্চেন পড়বো আমরা। পরবর্তী প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গেল চিপ বেসড ডিভাইস দ্যাট ইজ আ কমপ্লিট প্রসেসর ইটসেলফ দ্য ক্যাপাবল দ্য পারফর্মিং দ্য অ্যারিথমেটিক এন্ড দ্য লজিক। দেখো কোয়েশ্চেনটার মিনিং যেটা বলতে চাইছে জায়গাটাতে, বলছে চিপ ভিত্তিক, একক চিপ ভিত্তিক একটা ডিভাইস যা নিজেই একটি সম্পূর্ণ প্রসেসর ও গাণিতিক যৌক্তিক কার্যকলাপ সম্পাদন করতে সক্ষম, তাকে কি বলে? তো নিজেই সমস্ত কিছু কাজ করছে একেবারে ছোট একটা জায়গার মধ্যে, তাহলে আনসার ইজ মাইক্রো প্রসেসর হবে, অপশন নাম্বার সি, মাইক্রো প্রসেসর ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ইয়ে থেকে না তোমার কি বলে, কম্পিউটার এন্ড টেকনোলজি থেকে বেশ কিছু কোয়েশ্চেন এসেছে, বেশ কিছু, মানে প্রতি শিফটে কোয়েশ্চেন এসেছে কম্পিউটার থেকে 2টো থেকে 3টে কোয়েশ্চেন, ইন্ডিয়ান স্পেস রিলেটেড 2টো থেকে 3খানা কোয়েশ্চেন প্রত্যেকটা শিফটে এসেছে। তো আমি কি করবো, মোটামুটি তোমার যত শিফট হয়েছে প্রত্যেকটা শিফটের এই কোয়েশ্চেনগুলো আলাদা করে একটা স্পেশাল ক্লাস করে দেবো। যত কম্পিউটার এবং হচ্ছে তোমার ডিফেন্স রিলেটেড বা হচ্ছে মানে টেকনোলজি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো ছিল এগুলো আলাদা করে একটা ক্লাস করে দেবো, ঠিক আছে? আর পিডিএফও দিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন, নেক্সট 4 নম্বর বলছে 40টা কোয়েশ্চেন করবো, অনেক তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? ভারতের নিজের কোন পাহাড়কে ব্লু মাউন্টেন বলে? দেখো ব্লু মাউন্টেন ভারতবর্ষে দুটো রয়েছে, একটা হচ্ছে নীলগিরি। নীলগিরি আনসার হচ্ছে নীলগিরি, অপশন নাম্বার সিতে রয়েছে। গারো হবে না, খাসি হবে না, শিবালিক তো হবে না, নীলগিরি আনসার হবে। কিন্তু আরেকটা আছে, ওটার নামই ব্লু মাউন্টেন কিন্তু অপশনে নেই, তাহলে ওইটাই হতো, ঠিক আছে? তো আনসার ইজ, যেহেতু নেই ব্লু মাউন্টেন, তাই হচ্ছে নীলগিরি আনসার হবে। নীলগিরি দোদা বেতা সর্বোচ্চ শৃঙ্গ, দোদা বেতা সর্বোচ্চ শৃঙ্গ। আর যেটা আমি বলছি ব্লু মাউন্টেনের কথা, সেটা হচ্ছে মিজোরামে পড়ে ব্লু মাউন্টেন, নামই ব্লু মাউন্টেন। ওকে, আরেকটা নাম হচ্ছে ফাংপুই। কি নাম বললাম? ফং পুই, এটা মিজোরামে রয়েছে। মিজোরাম, এটা কোন না লুসাই হিল, লুসাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফাংপুই, যেটাকে আমরা ব্লু মাউন্টেন নামেও চিনি কিন্তু, ঠিক আছে? চলো পরের প্রশ্ন পড়বো। আর নীলগিরি মানে হচ্ছে নীলগিরি, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ইয়ে করার জন্য দিয়েছে আর কি, ঠিক আছে? আমাদের শিবালিক হচ্ছে আউটার হিমালয়, হিমালয়ের যে 4টি অংশ তার মধ্যে সব থেকে বাইরের এবং নবীনতম হচ্ছে শিবালিক, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলছে দ্য অ্যাবিলিটি অফ আইজ অন ফোকাস দ্য বোথ নিয়ার অ্যান্ড ডিস্টেন্স। মানে এখানে বলতে যে দেখো আমরা হচ্ছে একই সাথে দূরের এবং কাছের জিনিস দেখতে পারবো না, ঠিক আছে? যখন আমি এখন ক্যামেরাতে ফোকাস করছি, তাকিয়ে আছি, ঠিক আছে? আমার পেছনে, ক্যামেরার পেছনে না হোয়াইট বোর্ড রয়েছে, ঠিক আছে? কিন্তু আমি হোয়াইট বোর্ডটা আচ্ছা দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমাদের সিস্টেমটা এরকম যে দুটো জিনিসকে একসাথে দেখতে পারবো না, হয় কাছেটা নাহলে দূরেটা। কিন্তু এমন লেন্স হচ্ছে, যেই লেন্স হচ্ছে তোমার বা এমন হচ্ছে তোমার ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতাটা কি করে দুটো জিনিসকে একসাথে দেখা যায়। তো কি করে, অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট, নাকি হচ্ছে তোমার সুইটেবিলিটি, নাকি রিফ্র্যাক্টিভনেস বলা হয়। তো এইটা হচ্ছে তোমার অপশন নাম্বার এ, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বলে এই ইয়েটাকে, ঠিক আছে? মানে প্রসেসটাকে। আর আরেকটা জিনিস হচ্ছে অপশন নাম্বার বি হয়ে গেল বাসস্থান, হবে না, এটা অ্যাকোমোডেশনই মনে রাখবে, ঠিক আছে? অ্যাকচুয়াল নেম হচ্ছে অ্যাকোমোডেশন।
আর আমাদের যে একদম সব থেকে কাছের কত ডিস্টেন্স আমরা দেখতে পাই সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার বেশি ক্লোজ হলে আমরা দেখতে পাবো না, ঠিক আছে? তো একদম নিয়ার ভিশন হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। পরে 6 নম্বর কোয়েশ্চেন বলছে যে অর্থনীতির পরিপ্রেক্ষিতে এসএলআর এর পুরনো নাম কি? এখানে এসএলআর এর কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ইকোনমিক কোয়েশ্চেন। তো সোজা প্রশ্ন, একেবারে বেসিক একটা কোয়েশ্চেন, ঠিক আছে? আগের কোয়েশ্চেনটা একটু টাফ ছিল। তো এরকম কি হয় 40টা কোয়েশ্চেনের মধ্যে না 5-6টা কোয়েশ্চেন থাকে এরকম টাফ টাফ। তো ঘাবড়াবার কিছু নেই, এটা যেমন সোজা রয়েছে। এসএলআর এর পুরো নাম হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আর এইটা হচ্ছে তোমার যত তোমার কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, সেই কমার্শিয়াল ব্যাংকগুলো যখন হচ্ছে আরবিআই এর মাধ্যমে বিজনেস করবে মার্কেটে, তখন তাকে এই এসএলআর বা রেশিওটাকে মেনটেন করতে লাগে। কিসে না, তিনি ওই ব্যাংকটা যত পরিমাণ টাকার বিজনেস করবে সেই অনুযায়ী ক্যাশ, এই রেশিওতে ক্যাশ, ক্যাশ, গোল্ড, এবং হচ্ছে ক্যাশ, গোল্ড, আর হচ্ছে বন্ড, এগুলো সিকিউরিটি হিসেবে তাকে ডিপোজিট করতে হবে, ঠিক আছে? এটারই আরেকটা আছে তোমার সিআর, এটা তো এসএলআর গেল, আরেকটা হচ্ছে তোমার সিআরআর, সিআরআর, ঠিক আছে? এই সিআরআর এর পুরো নাম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, ঠিক আছে? এই ক্যাশ রিজার্ভ রেশিও অনলি ক্যাশ, শুধুমাত্র ক্যাশই রিজার্ভ করে রাখতে লাগে, শুধুমাত্র আপাতকালীন সময়ের জন্য। এটা আরবিআই বলে। আরবিআই হচ্ছে টাইম টু টাইম এসএলআর এর পার্সেন্টেজও ঠিক করে, সিআরআর এর পার্সেন্টেজও ঠিক করে, ঠিক আছে? এটা বাড়াতেও পারে, কমাতেও পারে, ঠিক আছে? মার্কেটের অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। পরবর্তী প্রশ্ন বলছে, আর এই যে এসএলআর, সিআরআর, এগুলো হচ্ছে তোমার মানিটরি পলিসির মধ্যে পড়ে, ঠিক আছে? মানিটরি পলিসি ডিসাইড করে আরবিআই। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছি, মানিটরি পলিসি ডিসাইড করে আরবিআই, আর আরবিআই এর মধ্যেই আসে সিআরআর, এসএলআর, তারপর রেপো রেট, ব্যাংক রেট, এগুলো সব মানিটরি পলিসি। 7 নম্বর কোয়েশ্চেন বলছে যে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে ছোট করে ইউএনসিইডি বলে, ওয়াজ হেল্ড ইন ব্রাজিল 2092-তে। এটা কোথায়, মানে আচ্ছা এই সামিটটা কি সামিট? বলছে ব্রাজিল একটা সামিট হয়েছিল 1992 সালে। এই 1992 সালের সামিটটা কি ব্রিক্স সামিট ছিল? একেবারেই হবে না ব্রিক্স সামিট। ব্রিক্স সামিট কি ইউনাইটেড নেশনের পার্ট নাকি? ব্রিক্স একটাই এক গ্রুপ। ওকে, এনএ সামিট, আর সামিট নাকি জি20? জি20 হবে না, আনসার ইজ অপশন নাম্বার সি। আর এটা রিওতে হয়েছিল, রিও ডি জেনেরিও, রিও ডি জেনেরিও। ওই জন্য এটাকে রিও সামিটও বলা হয়। আর্ট সামিট, রিও সামিট 1992, মনে রাখবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এর রিলেটেড আরেকটা জিনিস মনে রাখবে, এটা তো গেল 1992 সালে। 2024 মানে এই বছর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা 2024 তোমার হয়েছে হচ্ছে সিওপি, COP29, ঠিক আছে? এটা হয়েছে COP29 মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টি, কি নিয়ে না, ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তো ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হচ্ছে কোথায়, কোশ্চেন জিজ্ঞাসা করবে COP29 2024 বাকুতে। আজারবাইজানের ক্যাপিটাল হচ্ছে বাকু, আজারবাইজানের ক্যাপিটাল বাকুতে হয়েছে। ওকে, তো এই হচ্ছে গল্প। পরের প্রশ্ন পড়বো। ওকে, তার আগে বলি ব্রিক্স সামিটের কতজন মেম্বার রয়েছে, আর এই বছর রাশিয়া হোস্ট করেছে, রাশিয়া, রাশিয়া হোস্ট করেছে। আর ব্রিক্স সামিটের প্রথম মেম্বার ছিল হচ্ছে 4, তারপরে 5, এখন হচ্ছে 9, 9 জন, 9 জন মেম্বার রয়েছে। তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে এই আহ, পরবর্তীকালে একদম 2024-এ যারা নতুন মেম্বার জয়েন করেছে তারা কারা কারা, কমেন্ট বক্সে খুব সুন্দর করে আমাকে এটার আনসার দেবে যদি জানো তো, আর না করলে বলবো না জানো না। পরের প্রশ্ন বলছে সুগার ক্যান প্লান্ট আর ওয়ান অফ দ্য মোস্ট এফিসিয়েন্ট টু কনভার্ট দ্য কেমিক্যাল এনার্জি, মানে বলছে আগাছ রাসায়নিক শক্তির সবচেয়ে দক্ষ রূপান্তরকারী, রাসায়নিক শক্তিকে রূপান্তর করে দেয়। তো কিসে, এয়ার, জুস, সানলাইট, নাকি হচ্ছে তোমার ওয়াটারকে? কাকে রাসায়নিক, মানে কোন ইয়েটাকে রাসায়নিক শক্তিকে রূপান্তর করে? ইজি কোয়েশ্চেন, এটা জানি আমরা। কাকেই করবে, সানলাইটকেই করবে, আর কি? এরা রাসায়নিক শক্তিকে রূপান্তর করে সানলাইটই করে। হ্যাঁ, সুগার কেন উত্তোলনে মানে আখ উত্তোলনে প্রথম রাজ্য যদি বলি তাহলে বলবো উত্তরপ্রদেশ, ইউপি, ফার্স্ট স্টেট। আর যদি বলি আখ থেকে চিনি হয়, সুগার ইন্ডাস্ট্রি, সুগারের উত্তোলনে হচ্ছে মানে বা চিনি প্রস্তুতকারী প্রথম রাজ্য যদি বলি এমএইচ মানে হচ্ছে মহারাষ্ট্র। ওকে, আর প্রথম দেশ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সুগার চাষ করে, সুগার চাষ করে মানে সুগার কেন চাষ করে, আখ চাষ করে, সেটা হচ্ছে ব্রাজিল। মনে রাখো, ব্রাজিল হচ্ছে সব থেকে বেশি, ব্রাজিল এখানে। ব্রাজিল আখ উত্তোলনে প্রথম, আর ইউপি আখ উত্তোলনে প্রথম, চিনি উত্তোলনে মধ্যপ্রদেশ। আর একটা সিস্টেম রয়েছে, সিস্টেমটা হচ্ছে রেটুনিং, পরীক্ষায় দিয়ে দেয় রেটুনিং। এইটা কোন চাষের সাথে যুক্ত? রেটিং হচ্ছে আখ চাষের সাথে যুক্ত একটা প্রসেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন বলছে যে কোভালেন্ট বন্ড আর ফর্মড বাই দ্য শেয়ারিং ইলেকট্রন। কোভালেন্ট বন্ড হচ্ছে ইলেকট্রন শেয়ার করে বিটুইন টু অ্যাটম অ্যাজ দ্য বন্ড। তো যাই হোক, এখানে যেটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, একটা বন্ড হয় কোভালেন্ট বন্ড, ঠিক আছে? যেটাকে বাংলায় বলা হয় সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট মানে কি, একে অপরের সাথে মানে কি করছে, তোমার সমযোজ্যতা ইয়ে করছে, শেয়ার করছে। কি শেয়ার করছে না, ইলেকট্রন শেয়ার করছে। তো কারো আউটার শেলে ইলেকট্রন মনে করো 3 রয়েছে, তাকে অক্টেট ফর্ম ফিল করতে, মানে অক্টেট মানে 8টা কমপ্লিট করতে লাগবে 5। আর কারো রয়েছে মনে করো 5টা আউটার শেলে, তাকে লাগবে হচ্ছে 3। তো এইভাবে করে তারা কি করে, নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে কি করে না, একটা বন্ড তৈরি করে দেয়। এই বন্ডগুলোকে বলা হয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার। তো এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো শেয়ার হয়, এই শেয়ারগুলো ইলেকট্রনের কোন এর মানে মানে ইলেকট্রনগুলো শেয়ার হয়, সেটা সেন্টারের ইলেকট্রন, ইনার মোস্ট, প্রপার, নাকি হচ্ছে আউটার মোস্ট। এটা একেবারে বেসিক কোয়েশ্চেন, বাচ্চা বাচ্চা জানে এই কোয়েশ্চেনটা, যে যখন মনে করো এখানে থাকবে যে শেলগুলো এভাবে করে ঘুরে, তো এরকম করে অবস্থান করে, তাহলে এখানে 3টে ইলেকট্রন রয়েছে মনে করো, ঠিক আছে? তাহলে কি হবে, কোনটা ইজি বেশি? আউটার শেলে যে কটা ইলেকট্রন রয়েছে সেগুলো শেয়ার করে দেবে, তাহলে আউটার শেল আনসার। বাইরের তোমার ইলেকট্রন শেয়ার হয় সবসময়, যখন কেমিক্যাল রিঅ্যাকশনে তখনও তাই হয়, কিন্তু একটা দেয় নেয়, মানে মনে করো লুজ করে কেউ ইলেকট্রন, কেউ হচ্ছে অ্যাকসেপ্ট করে, বাইরের ইলেকট্রন থেকেই হয়। পরের প্রশ্ন, দুর্দান্ত কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে তোমার আরআরবি এনটিপিসির জন্য একেবারে পারফেক্ট,
পারফেক্ট কোশ্চেন এগুলি আসে। বলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, যেটাকে বলা হয় IAEA, মানে দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা কত সালে এস্টাবলিশড হয়েছিল? এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? মানে ইন্টারন্যাশনাল যত গ্রুপ রয়েছে, সেটা পলিটিক্যাল গ্রুপ, এই ধরনের গ্রুপসগুলো হোক, ইউনাইটেড নেশনস রিলেটেড, হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রতি শিফটে এসছে, আমি দেখেছি। তো এটা IAEA স্থাপিত হয়েছে 1957 সালে, অপশন নাম্বার বি, 57 সালে স্থাপিত হয়েছে। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনাতে। ভিয়েনাতে আরেকটা রয়েছে ওপেকের হেডকোয়ার্টার, আমরা জানি ওপেকের হেডকোয়ার্টার রয়েছে। ওপেকের বর্তমান মেম্বার হচ্ছে 12টা, প্রথমে ছিল হচ্ছে 5টা, ঠিক আছে, প্রথমে 5টা ছিল, এখন বর্তমানে 12টা মেম্বার রয়েছে। ওপেক স্থাপিত হচ্ছে 1960-এ, আর এক্সিস্টেন্সে আসা হচ্ছে 1961-তে, ঠিক আছে। পরের প্রশ্ন, আমরা জানি অয়েল এক্সপোর্টিং কান্ট্রির মধ্যে আসে। দেখো ছবিটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে সাঁচি স্তূপের ছবি, ঠিক আছে, এটা মধ্যপ্রদেশে রয়েছে। তো বলছে সাঁচি স্তূপ সিচুয়েটেড কোন সিটিতে? সাঁচি মধ্যপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশের কোন শহরে এই স্তূপটা রয়েছে? ঝাঁসি, ভোপাল, আগ্রা না গোয়ালিয়র? দ্য আনসার ইজ অপশন নাম্বার বি, ভোপাল, ঠিক আছে। তো ভোপালে রয়েছে, আনসার নাম্বার বি, ঠিক আছে। চিত্র হচ্ছে এইটা। এবার হচ্ছে খুব সুন্দর, দেখো দেখতে লাগছে, এটা অনেক পুরনো। কে বানিয়েছে এটা? অশোক সম্রাট। অশোক এটা তৈরি করে। জিজ্ঞেস করবে কোন ধর্মের সাথে যুক্ত? এটা বুদ্ধ ধর্মের সাথে যুক্ত, মানে বৌদ্ধ, বৌদ্ধ। আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভীমবেটকা, সাঁচি স্তূপ এবং হচ্ছে আরেকটা আছে খাজুরাহো, এই তিনটে হচ্ছে মধ্যপ্রদেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তো তার মধ্যে সাঁচি স্তূপকে 1989 সালে, মানে 1989 এই সময়টাতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কে দেয়? এটা দেয় হচ্ছে ইউনেস্কো, যার হেডকোয়ার্টার প্যারিসে। এখন বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সংখ্যা আমাদের ভারতবর্ষে 43টা মোট। পরবর্তী প্রশ্ন, আচ্ছা দেখো এখানের মধ্যে লিস্ট দিয়ে দিয়েছি, এটা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশটটা নিয়ে দেখতে পারো ভারতবর্ষের কোন কোন রাজ্যে কি কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। খুব সুন্দর একটা পিকচার ম্যাপের সাহায্যে খুব দ্রুত রিভিশন হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। পশ্চিমবঙ্গে 3টে রয়েছে, একটা হচ্ছে তোমার সুন্দরবন, 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে দার্জিলিং, দার্জিলিং রেল মেট্রো, তোমার হচ্ছে টয় ট্রেন, দুটো গেল। আর 3 নম্বর হচ্ছে রিসেন্টলি হচ্ছে 2023-এ, এটা হচ্ছে শান্তিনিকেতন। ওকে, শান্তি নিকেতন। চলো ঠিক আছে, পরের প্রশ্ন হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 12 নম্বর, বলছে হু ওন দা উইমেন সিঙ্গেল টাইটেল 2000, দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স এটা। পরের প্রশ্ন বলছে যে বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি কানপুর, আইআইটি কানপুর দ্বারা কৃষি ও দুর্যোগ পর্যবেক্ষণের জন্য, কৃষি এবং আমাদের যে দুর্যোগ আসবে, ঠিক আছে, এগ্রিকালচার অ্যান্ড হচ্ছে ডিজাস্টার মনিটরিং করার জন্য ডেটা প্রয়োজন। তো একটা ন্যানো স্যাটেলাইট মানে বোঝাই যাচ্ছে একটা ছোট্ট একটা স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে, যেটা বানিয়েছিল আইআইটি কানপুর। আর এর ইয়ে কি ছিল, প্রয়োজন কি ছিল? প্রয়োজন হচ্ছে কৃষি এবং হচ্ছে ডিজাস্টার যখন আসবে, দুর্যোগ আসবে, তার হচ্ছে ডেটা প্রোভাইড করবে। এই স্যাটেলাইটটার নাম কি? এটা হচ্ছে কালাম স্যাট, জুগনু, স্টুট স্যাট, নাকি হচ্ছে অনুস্যাট? আনসার ইজ অপশন নাম্বার বি, জুগনু। জুগনু সেটা সেই বছরে ছিল। আর স্টুট স্যাট হচ্ছে ভারতবর্ষের প্রথম পিকো স্যাটেলাইট, ভারতবর্ষের ফার্স্ট পিকো স্যাটেলাইট, পিকো পরের প্রশ্ন বলছে কোয়ালিটির কোয়েশ্চেন, বলছে ইন্টারস্টেট কাউন্সিল তৈরি হয় কোন আর্টিকেলের মাধ্যমে? ইন্টারস্টেট মানে হচ্ছে আন্তঃরাজ্য, মানে এক রাজ্যের সাথে আরেক রাজ্যের যে সম্পর্ক নির্ধারিত হবে বা কোনো ডিসপিউট হলে সেটা ইয়ে করবে, তার জন্য একটা কমিটি তৈরি হয়। এই কমিটিটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তৈরি করে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেল অনুযায়ী এটাকে তৈরি করে? ঠিক আছে, যেমন হচ্ছে ঝাড়খণ্ডের সাথে ওয়েস্ট বেঙ্গলের কি রিলেশন হবে, হ্যাঁ, তামিলের সাথে কর্ণাটকের কি রিলেশন হবে, সেগুলো। এটা হচ্ছে কত নম্বর? 263 নম্বর আর্টিকেলে রয়েছে ইন্টার স্টেট রিলেশনস, ঠিক আছে। 252 নম্বরের ন্যাশনাল এমার্জেন্সি, মানে জাতীয় জরুরি ব্যবস্থা। 56-তে রয়েছে তোমার রাষ্ট্রপতি শাসন বা স্টেট এমার্জেন্সি বলে এটাকে। 19-এ রয়েছে হচ্ছে কি বলে, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যে ইয়ে সেটা সেই স্বাধীনতা রয়েছে 19-এ। এটার মধ্যে 6টা ইয়ের কথা বলছে, ফ্রিডমের কথা বলেছে 16। আর 19-এর মধ্যেই রয়েছে হচ্ছে তোমার ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের যে স্বাধীনতা। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ওয়াজ বিল্ড বাই দ্য ট্র্যাডিশনাল স্টাইল ওয়েলকাম দ্য কিং জর্জ ফাইভ দ্য কুইন মেরি। এখানে যেটা মূল বক্তব্য যেটা বলতে চাইছে, 1911 সালে ভারতবর্ষে কি তৈরি হচ্ছে না, তোমার যে গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা রয়েছে বোম্বেতে, মানে মুম্বাইতে বর্তমানে, ঠিক আছে। 1911 সালে এটা তৈরি হচ্ছিল। কেননা সেই সময় জর্জ ফাইভ এসেছিলেন, একমাত্র রাজা যেটা ভারত ভিজিট করেছিলেন ব্রিটেনের, আর তার সাথে তার কুইন রানী মেরি, তিনি ভিজিট করেছিলেন। তো তার ওই সময়টাতে একটা স্ট্রাকচার বানানো হয়েছিল। এই স্ট্রাকচারটা কোন স্টাইলে তৈরি, এটা হচ্ছে কোয়েশ্চেনটা ইজি কোয়েশ্চেন নয়। এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তোমার সেটে, তাহলে তুমি খুব সমস্যার মধ্যে পড়ে যাবে, মনে হবে কি হার্ড কোয়েশ্চেন। তো এই জন্যই তো আগাম প্রিপারেশন করা হচ্ছে। তাহলে হঠাৎ করে যখন নোটিফিকেশন জারি করবে যে এই দিন থেকে হচ্ছে আরআরবি এনটিপিসির এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো হাতে আর কতদিন সময় হবে? তো এখন থেকে প্রিপারেশন করতে হবে। সেই জন্য এই কোয়েশ্চেন বা এই রিলেটেড কোয়েশ্চেন যদি আসে, যাতে আমরা 100% করে আসতে পারি এবং কাট অফের উপরে থাকি, তাই হচ্ছে এই প্রত্যেকটা শিফট দেখতে হবে তোমাকে। 133টা শিফট আমি করবো, ঠিক আছে। চলো, তো আনসার ইজ, এটা হচ্ছে অপশন নাম্বার এ, ইন্ডো সেরানিক, ইন্ডো সেরানিক শৈলীর উদাহরণ। ইন্ডো সেরানিক মানে হচ্ছে আরবিয়ান স্টাইল বা মুসলিম স্টাইল, ঠিক আছে। এই মুসলিম স্টাইল মানে ইন্ডিয়ান স্টাইল প্লাস মুসলিম স্টাইলের কম্বিনেশনে তৈরি হয়, সেটাকে বলা হয় ইন্ডো সেরানিক স্টাইল। এটাই তৈরি হয়েছিল। আর এরকম এক্সাম আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া, তারপরে হচ্ছে তোমার ভিক্টোরিয়া টার্মিনাস, তারপরে মাইসোর প্যালেস,
তাহলে কি বললাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ভিক্টোরিয়া টার্মিনাস বোম্বে, এবং হচ্ছে মাইসোর প্যালেস টিপু সুলতানের, এগুলো সব হচ্ছে ইন্ডো সেরানিক স্টাইলের তৈরি, ঠিক আছে, মুসলিম অ্যান্ড ইন্ডিয়ান স্টাইলের কম্বিনেশনে তৈরি। এগুলো ব্রিটিশ ইন্ডিয়াতে ওই সময়টাতে অনেক তৈরি হয়েছে। তো এগুলো হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে। তো প্রশ্ন যদি অন্যটা দিয়ে দিত তাহলে এই ধরনের কোয়েশ্চেন করতে পারতে যে ভিক্টোরিয়া টার্মিনাস কোন ইয়েতে তৈরি হয়। ওকে, আর আচ্ছা মনে রাখবে জর্জ কিং 5G তার ইয়েতেই হচ্ছে তোমার জনগণ মন গাওয়া হয়েছিল, লেখা হয়েছিল। 16 নম্বর কোয়েশ্চেন বলছে যে স্পেশাল ইকোনমিক জোন, যেটাকে আমরা সেইস বলি ছোট করে, যে স্পেশাল ইকোনমিক জোন সেন্ট্রাল গভর্নমেন্টের 2018 সালে, তো এটা তো সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, অত বেশি আমাদের দরকার নেই, কিন্তু স্পেশাল ইকোনমিক জোন সম্পর্কে জানতে হবে। যেটা ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন সেটা হচ্ছে কান্ডালা। কান্ডালা হচ্ছে গুজরাটে অবস্থিত। আর এটাকে বলা হয় চাইল্ড অফ পার্টিশন। ভারতবর্ষের যখন পার্টিশন হয়ে যায়, করাচি বন্দর পাকিস্তানের কবলে, মানে পাকিস্তানের দখলে চলে যায়, মানে পাকিস্তানের এরিয়াতে চলে যায়, তখন হচ্ছে ওই অঞ্চলে ওয়েস্টার্ন রিজনে একটা পোর্ট খুব দরকার ছিল, তখন হচ্ছে কান্ডালা পোর্টকে বানানো হয়েছে, ঠিক আছে। আর এটা দীনদয়াল পোর্ট নামেও পরিচিত বর্তমানে, মনে রেখে দিও। 1965 সালে এটাকে সেজ নামে ঘোষণা করা যায়, ভারতবর্ষের প্রথম স্পেশাল ইকোনমিক জোন। এই যে দেখো, এটা হচ্ছে তোমার কান্ডালার ম্যাপ, ঠিক আছে। তো এখানে রয়েছে কান্ডালা। ওকে, এটা হচ্ছে খাম্বাত, এটা হচ্ছে কচ্ছ উপসাগর। এই কচ্ছ উপসাগরের মধ্যে পড়ে, ইয়েতে না, এটা হচ্ছে খাম্বাত উপসাগর, এটা হচ্ছে কচ্ছ উপসাগর। আর বাকি স্ক্রিনশট নিতেই পারো, এগুলো হচ্ছে প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি তোমাদের ভারতবর্ষের যতগুলো মেজর পোর্ট রয়েছে তার একটা ম্যাপ। ওকে, চলো নেক্সট, পরের কোশ্চেন। পরের প্রশ্ন বলছে 17 নম্বর, যে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যগুলি তৈরি হয়েছিল, আর এটা এক্সট্রা কোথা থেকে চলে আসলো, কত সালে হবে, ঠিক আছে। তো এখানে নেই, দেখো কোশ্চেনটা বলছে উত্তরাখণ্ড, ছত্তিশগড় এবং হচ্ছে তোমার ঝাড়খণ্ড, এই তিনটে রাজ্য কত সালে সৃষ্টি হয়েছে। আমরা জানি এটা 2000 সালে সৃষ্টি হয়েছে। আর 2000 সালে হচ্ছে 1 নভেম্বর হচ্ছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে এমপি ভেঙে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার উত্তরাখণ্ড 9th নভেম্বর এটা হচ্ছে ইউপি কে ইয়ে করে ডিভাইড করে। আর ঝাড়খণ্ড হচ্ছে 15th নভেম্বর এটা হচ্ছে তোমার বিহারকে ভেঙে, ঠিক আছে। এই তিনটে রাজ্য সৃষ্টি হয়েছিল, খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে বারবার কোয়েশ্চেন আসে আমি দেখছি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমার ম্যাপের মধ্যে বলা রয়েছে, এটা হচ্ছে উত্তরাখণ্ড, এই অঞ্চলটাতে প্রথমে উত্তরাঞ্চল ছিল, মানে উত্তরপ্রদেশের যে উত্তরের যে তোমার হিলি এরিয়াটা রয়েছে সেটা, আর জঙ্গলের বা মালভূমি এলাকাটা যেটা ছিল হচ্ছে মধ্যপ্রদেশের সেইটা, বাস্তা রিজনটা, আর বিহারেরও একই রকম পাহাড়ি এবং জঙ্গলের যে আদিবাসী প্রবণ এলাকাটা ঝাড়খণ্ড হিসাবে আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে গিরনার হিল, জুনাগড়, গুজরাট, ফেমাস ম্যাঙ্গোস, মানে গুজরাটের জুনাগড়ে, গুজরাট হচ্ছে জুনাগড়ে একটা হিল রয়েছে, নাম হচ্ছে গিরনার হিল। ওই গিরনার হিলে কোন আম খুব ফেমাস, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আগের সেটও এসেছে, আমি পড়িয়েছি আগের সেটে, ঠিক আছে। তো আলফানসো দশেরি নাকি তোতাপুরি না কেসার, আনসার ইজ অপশন নাম্বার ডি, ইয়েস কেসার। কেসার আম বা কেশারি আম হচ্ছে তোমার এই সময় এই জায়গাটাতে খুব গুজরাটে ফেমাস, ঠিক আছে। তো আরেকটা জিনিস মনে রাখবে যে আলফানসো, আলফানসো হচ্ছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নয়, মহারাষ্ট্রের যে কোঙ্কান রিজনটা রয়েছে না, মানে কোঙ্কান রিজনের যে তোমার আরব সাগরের পাড়ের যে এটা এরিয়াটা, ওই কোঙ্কান উপকূলে মহারাষ্ট্রের ওইখানে প্রচুর পরিমাণে আলফানসো চাষ হয়, এই তোমার আম। তার এই আমটা হচ্ছে ভারতবর্ষের ম্যাক্সিমাম এক্সপোর্টিং ম্যাঙ্গো, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বেশি এক্সপোর্ট হয় ফার্স্ট। সেকেন্ড নম্বরে যেটা এক্সপোর্ট করি সেটা হচ্ছে আমরা কেসার, সেকেন্ড নম্বরে কেশরী আম, ঠিক আছে, যেটা হচ্ছে গুজরাটে হয়। আর দশেরি আম ইউপিতে হয়। আর তোতাপুরি হচ্ছে ওই অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মানে সাউথ ইন্ডিয়াতে হয় হচ্ছে এখানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, এফআরবিএম এর পুরো নাম তো প্রথমে চলো মুখস্থ করতে হবে। এফআরবিএম এর পুরো নাম কি, আর এটা কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল। ওকে, এটা হচ্ছে কত সালে ইন্ট্রোডিউস, এটা বারবার কেন আসছে বাংলা ট্রান্সলেশনে, এফআরবিএম কত সালে তৈরি হয়েছে, ঠিক আছে। আনসার কি দেবে, সেটা একটা নোট আছে, নোটিফিকেশন আছে, ঠিক আছে। এই বছরই কোয়েশ্চেনটা একটু রং কোয়েশ্চেন হয়ে গেছিল, রেলওয়ে ভুল কোয়েশ্চেন করেছিল, দেখো নোটের মধ্যে তাই বলে দিয়েছে, ঠিক আছে। তো এটা 2000 সালে হয়, একটা হচ্ছে 2000 সালে, দেখো কোয়েশ্চেনটা ভুল করেছে ঠিকই, কিন্তু কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবছর আসতে পারে, ঠিক আছে। তো এফআরবিএম হচ্ছে দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি। দেখো ফিসকাল, আমি তোমাকে একটু জাস্ট কিছুক্ষণ আগে আমি বললাম হচ্ছে মানিটারি পলিসির কথা। মানিটারি পলিসির মধ্যে আসে ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, ঠিক আছে, এইগুলো আসে হচ্ছে মানিটারি পলিসির মধ্যে। আর মানিটারি পলিসি হচ্ছে ডিসাইড করে মানে আরবিআই, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু আরেকটা পলিসি আছে, সেটা আমরা ফিসকাল পলিসি বলি। আর ফিসকাল পলিসি যে ডিসাইড করে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাই এই যে কমিটিটা, এই একটা, এটা হচ্ছে সেই সময়কার ফিনান্স মিনিস্টার ছিল যশবন্ত সিং। তো যশবন্ত সিং 2000 সালে হচ্ছে তুমি এটা হচ্ছে ডিসাইড করেছিল, ঠিক আছে। তো ফিসকাল পলিসি মানিটারি পলিসির মধ্যে খেয়াল রাখবে। আর ফিসকাল পলিসির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার ট্যাক্স, একটা হচ্ছে তোমার বাজেট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, লখনৌ ইজ আ ফেমাস ফর ট্র্যাডিশনাল এমব্রয়ডারি, এটা তো একটা স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন, এসএসসি টাইপস কোয়েশ্চেন হচ্ছে, স্টার মার্ক ইম্পর্টেন্ট। লখনৌতে দেখা যায় হচ্ছে এমব্রয়ডারি, ফুলকারি দেখা যায় পাঞ্জাবে, পাঞ্জাবের এটা ফেমাস। কাঁথা, এটা হচ্ছে কাঁথা স্টিচ বলেন, এটা তো বেঙ্গলে আমাদের এখানে খুব ভালো মতো জানি আমরা, ঠিক আছে, বেঙ্গল। ফুল চিকনকারি ইজ দ্য কারেক্ট আনসার, চিকনকারি দেখা যায় অযোধ্যা, লখনৌ ওই অঞ্চলটাতে, ঠিক আছে। অযোধ্যার আওয়াজ যেটা বলে সুলতান, অযোধ্যার যে সুলতানি বংশ চলেছে না, ওয়াজিদ আলী শাহ, সেই সময়কার এটা খুব ফেমাস। আর প্যাচওয়ার্ক এটা হচ্ছে তোমার ওড়িশা। আনসার ইজ অপশন নাম্বার সি, ফুলকারি পাঞ্জাবে।
ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স স্টার্টেড? রাউন্ড টেবিল কনফারেন্স প্রথম যেটা হয়েছিল, তিনটে হয়েছিল টোটাল। প্রথমটা হয়েছিল 1930 সালে, তারপরে হয়েছিল 1931-এ, আর হচ্ছে 1932 সালে। আর কংগ্রেস যেটাকে পার্টিসিপেট করেছিল সেকেন্ডটা 1931 সেটা পার্টিসিপেট করেছিল। মহাত্মা গান্ধী গেছিল, তার সাথে সরোজিনী নাইডু গেছিল। খেয়াল রাখবে কিসের জন্য না, গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল 1931-এ। গান্ধী আরউইন প্যাক্ট, ওই গান্ধী আরউইন প্যাক্টেই বলা ছিল যে কংগ্রেস হচ্ছে গোল টেবিল বৈঠকে পার্টিসিপেট করবে। নেক্সট কোয়েশ্চেন 22 বলছে বান কি মুন, বান কি মুন দ্য 8th সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন ফ্রম কোন দেশের? বান কি মুন কোন দেশ থেকে সেক্রেটারি জেনারেল হয়েছিল? আমরা জানি সাউথ কোরিয়া, তার কারণ নর্থ কোরিয়া হওয়ার চান্সেস খুব একেবারেই কম। তো ঠিক আছে, বান কি মুন। এখন বর্তমানে কে হচ্ছে? অ্যান্টোনিও গুটারেস। অ্যান্টোনিও গুটারেস ইনি কোথাকার? ইনি হচ্ছে পর্তুগালের, পর্তুগিজ, পর্তু আচ্ছা যাই হোক, এই যে এটা পর্তুগাল বানান, পর্তুগাল, ঠিক আছে। আচ্ছা, আহ, পর্তুগালের থেকে রয়েছে। আর প্রথম যিনি ছিলেন তার নাম হচ্ছে, প্রথম কি ছিলেন? ট্রিগভিলি। ওকে, ফার্স্ট ছিলেন হচ্ছে ট্রিগভিলি। নেক্সট কোয়েশ্চেন, সিরাজউদ্দৌলা দ্য নবাব অফ বেঙ্গল ওয়াজ ডিফিটেড দ্য ব্যাটেল অফ পলাসি। তো এটা আমাদের কাছে কি ছোটবেলা থেকে বলেছে, নবাব সিরাজউদ্দৌলা ব্যাটেল অফ পলাসি করেছিল 52, 55, 56। অপশন নাম্বার ডি 1757 সাল 23শে জুন, 23শে জুন পলাশির প্রান্তরে। ওকে, পরবর্তী প্রশ্ন 24 নম্বর বলছে যে অ্যাটমিক এনার্জি কমিশন, দ্য অ্যাটমিক এনার্জি কমিশন যেটা সেট আপ দ্য প্রিভিয়াস এনার্জি অ্যাটমিক অ্যাট ইন্ডিয়া, মানে অ্যাটমিক এনার্জি কমিশন ভারতবর্ষে কত সালে তৈরি হয়েছিল? 48 সালে তৈরি হয়েছিল, আগস্টের 1948 সালে এটা তৈরি হয়। আর প্রথম প্রাইম মিনিস্টার আমাদের জওহরলাল নেহরু, তিনি এটা করেছিলেন। অবভিয়াসলি তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি করবেন। পরের প্রশ্ন 25 নম্বর বলছে কেরোসিন, স্টার মার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার সায়েন্সের প্রশ্ন, এতক্ষণ একটা সায়েন্স করলাম। বলছে কেরোসিনের যে আমরা আমরা ইয়ে জ্বালাতাম না আগে ছোটবেলায়, লণ্ঠনের যে বাতি জ্বলতো বা কেরোসিনের যে বাতি, তো সেখানে কি হতো? বলছে যে কেরোসিন যে পোলতেটা বা তোমার এটা থাকতো, ওইটা দিয়ে উপর দিকে উঠছে যে তেলটা, ওইটা কি প্রসেস, ওর পেছনে ফিজিক্স কি রয়েছে, কোন ইয়ে বলবো, ঠিক আছে? কেরোসিনের তেল যে উপরে উঠে আসে সেইটার পেছনে রয়েছে অসমোসিস, অসমোসিস, ক্যাপিলারি অ্যাকশন, ডিফিউশন নাকি হচ্ছে গ্র্যাভিটেশন? তার আনসার ইজ অপশন নাম্বার বি, কৌশিক পদ্ধতিতে, মানে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে। অপশন নাম্বার বি একেবারে সঠিক উত্তর। আর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আমরা কিছু খুব এক্সাম্পল দেখি, যেমন দেখো এগুলো হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন মানে জলের মধ্যে যদি আমরা টাওয়েল বা হচ্ছে তুলো ইত্যাদি রেখে দিই, আস্তে 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 পুরোটাই, পুরো অংশটাই ভেজে যায়। এটা হচ্ছে কিসের পদ্ধতিতে? ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে হয়, ঠিক আছে? কাগজ ভেজে যায়, পেপার, খবরের কাগজ ভেজে যায়, তার কারণ ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন কি? ক্যাপিলারি অ্যাকশন বলেছে যে ছোট ছোট যদি নল, আমরা নল যদি জলের মধ্যে দিই, তাহলে ওই নল বেয়ে জল আস্তে 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 উপর দিকে উঠতে থাকবে। তো এটা ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে হয়। যখন নাকি উদ্ভিদ মূল দ্বারা জল শোষণ করে এবং হচ্ছে পাতায় পৌঁছে দেয়, সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমেই হয়। যখন হচ্ছে মানে অশ্রু মানে চোখের জল, চোখের জল যখন যদি ডাক থেকে মানে ইয়ে থেকে বেরিয়ে আসে, যখন গ্রন্থি রিলিজ করে, গ্রন্থি থেকে যখন নালীর মাধ্যমে বেরিয়ে আসে আমাদের দেহের বাইরে, তখন নালীর মাধ্যমে যেটা যায় সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে অশ্রু বেরিয়ে আসে দেহে। ওকে, আর ক্যাপিলারি অ্যাকশন ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে, এটা সরু তাই হচ্ছে অনেকটা হাইটে উঠে গেছে, একটু মোটা একটু হাইটটা কম জলের, আর একটু মোটা জলের হাইট একেবারে কম। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে যত সরু টিউব হবে, যত সরু পাইপ হবে, ক্যাপিলারি অ্যাকশন তত উপরে হাইটটা বেশি হবে, ঠিক আছে? ডায়ামিটার যত বাড়বে তত ক্যাপিলারি অ্যাকশনের হাইটটা মানে জলের হাইট কম হবে। মনে রাখবে, মোটা হলে ডায়ামিটার বড়, হাইট কম, জলের হাইট কম, ডায়ামিটার সরু আর জলের হাইট বেশি, ঠিক আছে? আর জলের হাইট হতে হতে যদি মনে করে শেষ হয়ে যায়, তার মানে এই নয় যে বাইরে দিয়ে বেরিয়ে আসবে। এগুলো কনসেপ্ট খেয়াল রাখবে। পরের প্রশ্ন 26 নম্বর, ব্লাড কি টাইপের টিস্যু? রক্ত হচ্ছে এপিথেলিয়াল, মানে হচ্ছে তোমার কি বলে, এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু নাকি নার্ভাস টিস্যু? আমরা জানি এটা একটা যৌগিক কলা, সংযোগ কলা, কানেকটিভ টিস্যু। আনসার নাম্বার সি, অপশন নাম্বার সি, ঠিক আছে। আর স্নায়বিক, স্নায়ুতে থাকে। রক্তের পিএইচ ভ্যালু পরীক্ষায় প্রায় প্রায় ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয় 7.35 টু 7.45, ঠিক আছে? তো 7-এর যখনই পিএইচ ভ্যালু বেশি হয়ে যাবে তার মানে ক্ষারীয়, কিন্তু সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয়। এই যে হচ্ছে ব্লাডের কিছু ভাগ, ভালো করে দেখে নাও ব্লাডের ভাগ কিরকম হয়। দেখো ব্লাডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্লাজমা হয়, একটা হচ্ছে কণিকা বা হচ্ছে সেল হয়, ঠিক আছে? যেটা প্লাজমা, তার মধ্যে ম্যাক্সিমাম থাকে হচ্ছে ওয়াটার, 90% হচ্ছে তোমার ব্লাডের মধ্যে প্লাজমাই থাকে, আর তার মধ্যে 90% হচ্ছে তোমার ওয়াটার থাকে, যেটা লিকুইড পোর্শন। ওকে, এছাড়া সামথিং কিছু প্রোটিন ফোটিন থাকে, যেহেতু প্রোটিন থাকে সেই জন্যই প্লাজমাটা প্যাচ প্যাচে হয়, জেলি জেলি টাইপসে হয়, ঠিক আছে? আর তারপরে কি থাকে? কণিকা থাকে, কণিকা মানে হচ্ছে সেল থাকে, কোষ বলতে পারি। এই কোষগুলো হচ্ছে তিনটে হতে পারে, যেটা রেড ব্লাড সেল, আরবিসি, ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, এন্ড হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা, তিনটে থাকে। হোয়াইট ব্লাড সেলকে আবার দুটো ভাগে ভাগ করছে, যদি দানাযুক্ত হয় তাহলে গ্রানুলোসাইট, আর যদি দানাযুক্ত না হয় প্লেন হয় তাহলে আগ্রানুলোসাইট। আগ্রানুলোসাইটে তিনটে, নিউট্রোফিল, ইউসিনোফিল এন্ড বেসোফিল। আর গ্রানুলোসাইটের হচ্ছে দুটো, লিম্ফোসাইট, মোনোসাইট। এগুলো খেয়াল রাখবে, পিকচারটা এ নিতে পারো, তোমার কি বলে স্ক্রিনশট নিতে পারো, পরে দেখতে পারো। পরের প্রশ্ন বলছে 27 নম্বরের, বলছে অ্যাকাউন্টের একটি সেট বিশ্বের বাকি অংশের সাথে দেশের সাথে লেনদেনের সক্রিয়, মানে এখানে যেটা বলতে চাইছে, একটা দেশ অন্য দেশের সাথে যখন হচ্ছে বাণিজ্য করে, বাণিজ্য করার জন্য যে পেমেন্ট করে, ওই সিস্টেম বা ওই এটাকে কি বলে, বিষয়টাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলে, ব্যালেন্স পেমেন্ট বলে, নাকি বাজেট, নাকি ব্যালেন্স অফ বাজেট? দেখো আনসার ইজ অপশন নাম্বার বি, ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়, ঠিক আছে? এটাকেও ট্রেড ব্যালেন্স বলে, ব্যালেন্স অফ ট্রেড বা ট্রেড ব্যালেন্স, ঠিক আছে? ব্যালেন্স অফ ট্রেডও বলে এটার ইয়ে, যেটা পেমেন্ট করে। পরের প্রশ্ন 28 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার দ্য ওপেনিং সেরিমনি? ওই সময় ওই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়কার, ঠিক আছে?
29 নম্বর বলছে মডার্ন ইলেকট্রিক জেনারেটর ওয়ার্কস প্রিন্সিপাল, মানে আধুনিক যে জেনারেটর রয়েছে বৈদ্যুতিক জেনারেটর, এটা কোন প্রিন্সিপালে কাজ করে? আবিষ্কার কে করেছে? আবিষ্কার করেছে ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। তো এটাকে মাইকেল ফ্যারাডিয়ান জেনারেটরও বলা হয়। তো এটা হচ্ছে অপশন নাম্বার বি, ইলেকট্রো প্লাস ম্যাগনেটিক, মানে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিক দুটোর ইয়েতেই কাজ করে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ দ্য কারেক্ট আনসার। স্টার মার্ক দেবে, সায়েন্সের থেকে কোয়েশ্চেন এটা। ওকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা জিনিস মনে রাখ ভালো করে, জেনারেটর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কাজ করে। কি থাকে? কপার ওয়্যার থাকে, কপারের তার থাকে, তার জড়ানো থাকে, চারিদিকে চুম্বকের ক্ষেত্র তৈরি করা থাকে। যখনই কপারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে তখন এটা প্রচুর পরিমাণে ঘুরতে শুরু করে, আর সেখান থেকে হচ্ছে আসে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ওকে, পরের প্রশ্ন। আর জেনারেটর কি করে বলতো? যদি বলা হয় এনার্জি ট্রান্সফরমেশন করে, এনার্জি থেকে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি তৈরি করে। কি করে? না যান্ত্রিক এনার্জি বৈদ্যুতিক এনার্জিতে পরিণত করে। যান্ত্রিক মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। এটার ঠিক উল্টো কাজ করে হচ্ছে ফ্যান। ফ্যান কি কাজ করে? ওখানে বিদ্যুৎ যায়, ঘোরে, তারপরে হচ্ছে বৈদ্যুৎ আসে, মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে হচ্ছে তোমার যান্ত্রিক এনার্জিতে বা মেকানিক্যাল এনার্জিতে। এটা হচ্ছে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2019-এর। হ্যাঁ, তো এটাও দরকার নেই। 31 নম্বর কোয়েশ্চেন বলছে কম্পিউটারের পরিপ্রেক্ষিতে স্টোরেজ ডিভাইস থেকে ডেটা পেতে বা পেরিফেরাল ইউনিট থেকে ডেটা পেতে যে সময় লাগে। একদম সিম্পল ব্যাপার। কি বলেছে? কোয়েশ্চেনটা টাফ, মানে কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে একটুখানি কঠিন, অতটাও ইজি নয়, কারণ হচ্ছে কম্পিউটার রিলেটেড এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, এখানে বলছে যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করি, আমরা ডেটা ইনপুট করি, এবার কম্পিউটার কি করবে? তার স্টোরেজের মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা কালেক্ট করে আমাদের তো দেখাবে, শো করবে। তো এই যে সময়টা আমরা ইনপুট দিলাম, ও সেটা ডেটাটা নিলে প্রসেস করে আমাদের সেটা শো করালো, এই যে সময়টা, এই টাইম পিরিয়ডটাকে কি বলে? এই টাইম পিরিয়ডটাকে কি বলে? অপশন নাম্বার বি বলে, না অপশন নাম্বার সি বলে, অ্যাক্সেস টাইম বলে। ঠিক আছে, অ্যাক্সেস টাইম, ওই জন্য বলে না ইন্টারনেট অ্যাক্সেস করা, অ্যাক্সেস টাইম। পরের প্রশ্ন 32 নম্বর বলছে দ্য নেম দ্য রিজন ওয়্যার দ্য গ্রেট ডিপ্রেশন 1929। স্টার মার্ক কোয়েশ্চেনটা অনেক কিছু বলতে চলেছে এই কোয়েশ্চেন থেকে। ঠিক আছে, গ্রেট ডিপ্রেশন 1929 সালে, 1929 সালে পুরো ওয়ার্ল্ডে একটা ডিপ্রেশন এসেছিল, মানে হচ্ছে তোমার কি হয়? মন্দা দেখা যায়। এটাকে বলা হয় মহামন্দা। 1929-এর মহামন্দা ইকোনমিক্যালি কোথায় দেখা দিয়েছিল? ইউএসএ দেখা দিয়েছিল, ইউএসএ। তাহলে আনসার এটাই চেয়েছে, কোথায় দেখা দিয়েছিল? নর্থ আমেরিকাতে। ইউএসএ কোথায়? নর্থ আমেরিকা। আনসার নাম্বার বি ইজ এ কারেক্ট আনসার। ঠিক আছে, এবার কি হয়? এই জায়গাটাতে এত মহামন্দা বা ডিপ্রেশন দেখা যায়, ইকোনমিক্যাল ডাউনফল হতে শুরু করে, হঠাৎ করে শেয়ার মার্কেট স্টক মার্কেটের পড়ে যায়। ঠিক আছে, তো তখন কি হয়? 30% প্রায় বেকারত্ব দেখা যায় শুধুমাত্র কোথায়? ইউএস এর মধ্যে। এবং সারা ওয়ার্ল্ড ওয়াইডে দেখা যাচ্ছে 33% পুরো আনএমপ্লয়মেন্ট দেখা যায়। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট এই গ্রেট ডিপ্রেশনের জন্য বলা এটাকে মহামন্দা। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে 33 নম্বর 2018 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়কার, একটা ব্লক চেন বন্ড তৈরি করেছে, নাম দেওয়া হচ্ছে ই বন্ড। ঠিক আছে, এইটাই ছিল ওয়ার্ল্ড ফার্স্ট ব্লক চেন। তো ইম্পর্টেন্ট ইকোনমির কোয়েশ্চেন, তো অত বেশি সোজা কিন্তু নয় কোয়েশ্চেনটা। তো 2018 সালে কোন সংস্থা বিশ্বের প্রথম একটা বন্ড চালু করেছে যেটা হচ্ছে তোমার কাজ করবে ব্লক চেন বন্ড হিসেবে? ঠিক আছে, যার নাম দেওয়া হচ্ছে বন্ড ই, মানে বন্ড আই। তো সেটা কে চালু করেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সুইস ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? দ্য আনসার ইজ ওয়ার্ল্ড ব্যাংক, অপশন নাম্বার সি। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক। আইবিআরডি নামে চিনি আমরা, আইবিআরডি। ঠিক আছে, আর এটা তৈরি হয়েছিল 1945 সালে। হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটনে, ওয়াশিংটন ডিসি। কোথায় ওয়াশিংটন ডিসি? আমেরিকার রাজধানী, ক্যাপিটাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 34 নম্বর বলছে মাই মাদার অ্যাট 66 এই বইটা কে লিখেছে? লিখেছে হচ্ছে অপশন নাম্বার এ কমলা দাস। ঠিক আছে, কমলা দাসকে মাধবীকুট্টি নামে আমরা চিনি। ঠিক, মাধবীকুট্টি। কেন বলছি? আরআরবি এনটিপিসি কোয়েশ্চেন, সেটা প্রিভিয়াস ইয়ারে করেছে যে কে মাধবীকুট্টি নামে পরিচিত, কোন লেখক? কমলা দাস, যিনি লিখেছেন মাই মাদার 66। ঠিক আছে, আর ইনি হচ্ছেন কেরালার একজন বাসিন্দা, যিনি ইংলিশ নোবেলের সাথে এর আছে, মানে ইংলিশ নোবেল নাম দেখে বোঝা যাচ্ছে ইংলিশ নোবেল। ঠিক আছে, মাধবীকুট্টি। তো নেক্সট কোয়েশ্চেন 35 নম্বর বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড ইজ দ্য ফাউন্ডার অফ স্বতন্ত্র পার্টি? দেখো কোয়েশ্চেনটা একেবারে সোজা সোজা সিম্পল জিজ্ঞাসা করতে পারতো। ঠিক আছে, তাহলে অ্যান্সার করে দিতে পারতাম। ওরা কি করেছে? স্টুডেন্টদেরকে ট্রাভেলে ফেলার জন্য কোয়েশ্চেনটা এইভাবে করেছে। কোয়েশ্চেন দেখে মনে হবে যে খুব কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা দেখে মনে হবে খুবই কঠিন, কিন্তু একেবারেই কঠিন নয়। ভালো করে যদি অপশনগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আরআরবি এনটিপিসি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে 1959 সালে তিনি স্বতন্ত্র পার্টি তৈরি করেছিলেন, যিনি ছিলেন, কিন্তু তিনি ভারতরত্ন পেয়েছেন। তার মানে এইটা নয় ভারতরত্নই তিনি 1959 পেয়েছেন। তিনি বলেছেন 1959 এই পার্টিটা তৈরি করেছিল সেই ব্যক্তিটা কে, যিনি ভারতরত্নও রিসিভ করেছিলেন। তাহলে আমরা যদি জানি যে ভারতরত্ন কারা কারা পেয়েছে আর কারা কারা পায়নি, তাহলে এখান থেকে এলিমিনেট করতে পারবো। যখন অপশন দেখো, কে এম মুন্সি পাইনি ভারতরত্ন, বলদেব সিং পাইনি ভারতরত্ন, জগজীবন রাম পাইনি ভারতরত্ন, অপশন নাম্বার ডি একমাত্র তিনিই পেয়েছেন। তাই আমাদের জানার কোনো প্রশ্নই আসে না। তিনি হচ্ছেন 1954 সালে প্রথমবার তিনজনের মধ্যে একজন, যিনি হচ্ছেন রাজা গোপালাচারী ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, তো এইভাবে অ্যাপ্রোচ নিতে লাগে কোয়েশ্চেন্সের। পরবর্তী প্রশ্ন বলছে দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ নন ইন্টারভেনশন পলিসি ডিজাইন। তো সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেই পারতো যে 1798 সালে কে তোমার কি বলে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রনীতি লঞ্চ করেছিল বা হচ্ছে ইন্ট্রোডিউস করেছিল? আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ বি সি ডি। আনসার ইজ কর্নওয়ালিস। অপশন নাম্বার বি তে না, কর্নওয়ালিস না, অপশন নাম্বার সি তে রয়েছে লর্ড ওয়েলেসলি। তো লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনত মিত্রনীতি লঞ্চ করে। সেটা হচ্ছে তোমার কে নিয়েছিল? নিজাম, হায়দ্রাবাদের নিজাম এটাকে অ্যাকসেপ্ট করে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আর তিনি হচ্ছেন পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত।
ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ রিনেমড স্টেট ব্যাংক আফটার দ্য ন্যাশনালাইজেশন। এমন কতবার পড়েছে না জানি কতবার, তার ঠিক ঠিকানা নেই। যে বলছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ায় পরবর্তীতে এসবিআই হয়ে যায়, যেটা বর্তমানে ভারতবর্ষের সব থেকে বড় কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, এই বড় কমার্শিয়াল ব্যাংকটা কত সালে এসবিআই নামে আত্মপ্রকাশ করে? 53, 50, 54 নাকি 55? আমার প্রিভিয়াস ভিডিও দেখলে এটা কোয়েশ্চেন করে যাবে, অপশন নাম্বার ডি করে দেবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি। আর ডেটটা ছিল 1 জুলাই। ডেটও মনে রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডেটও মনে রাখবে। ঠিক আছে, আর বোম্বেতে রয়েছে তার হেডকোয়ার্টার, মুম্বাইতে। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1921-এ। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তিনটে ব্যাংকে মার্চ করে। হু অ্যামং দ্য ফলোইং দ্য রিমার্ক দ্য সাউথ আফ্রিকা ওয়াজ দ্য মেকিং দ্য মাহাত্মা? বলছে হু অ্যামং দ্য মেড দ্য রিমার্ক সাউথ আফ্রিকা ওয়াজ দ্য মেকিং মাহাত্মা? সাউথ আফ্রিকায় হচ্ছে মহাত্মা গান্ধীকে মহাত্মা তৈরি করেছে। এটা কে বলেছিল? তিলক বলেছে, চন্দ্রন দেবসেন বলেছিল, বিপিন চন্দ্র পাল, নাকি অপশন নাম্বার ডি জওহরলাল নেহরু? এটা আমার কাছে যথেষ্ট কঠিন কোয়েশ্চেন্স বলে মনে হয়েছে। এই শিফটটা মডারেট শিফট ছিল, একেবারে ইজি শিফট ছিল না কোয়েশ্চেন্স গুলো দেখে যা মনে হয়েছে আমার। ঠিক আছে, তো ওই জন্যই বলছি আগাম ভালো করে প্রিপারেশন করে যেতে হবে। ঠিক আছে, তো আনসার ইজ অপশন নাম্বার বি, চন্দ্রন দেবসেন, দেবন নেশ। হ্যাঁ, 39 নম্বর শেষে কোশ্চেন চলে এসেছে একেবারে। এই কোশ্চেনটা যেটা বলতে চাইছে যে ফার্মাররা এক ধরনের জেল ব্যবহার করে, যেটা হচ্ছে তারা তাদেরকে রক্ষা করে, তাদের স্কিনকে প্রোটেক্ট করে, যে যারা যে কীটনাশক যেগুলো ছড়ায়। তো মাঠে কৃষকরা যখন কাজ করে কীটনাশক এবং যে সার, কেমিক্যালি সার তারা যে নিয়ে কাজ করে, তখন তাদের ওই কেমিক্যালগুলো থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য একটি জেল ব্যবহার করে। এই জেলটা কে তৈরি করেছে? কোন ইনস্টিটিউট তৈরি করেছে? তো আনসার ইজ অপশন নাম্বার এ, ইনস্টিটিউট ফর স্টেম সেল সায়েন্স অ্যান্ড দ্য রিজেনারেটিভ মেডিসিন। তিনি তো এটা তৈরি করেছে। আর এটার নাম হচ্ছে অক্সিন, পলিঅ্যাক্সিন নামে জেলটা এরা তৈরি করেছে। কোশ্চেনটা কিন্তু সোজা ছিল না। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, এটা তো একেবারে শুনে না জানি কতবার পড়িয়েছে এটা আমি, আর অনেক ইনফরমেশন দিতে চলেছে, ভালো করে শুনবে। দেখো কি বলেছে, 40 নম্বর কোশ্চেন। এর মধ্যে কোনটা নট কি নয়, ই শপিং নয়? ভালো করে অপশন যদি দেখি আমরা, এখানে না টুইটার লুকিয়ে আছে অপশন নাম্বার বি। টুইটার তো ই শপিং নয়। টুইটার হচ্ছে একটি মেসেজিং অ্যাপ, আর কিন্তু বর্তমানে টুইটারও এখন নেই। টুইটার এখন হয়ে গেছে, টুইটার এখন হয়ে গেছে এক্স, যেটাকে ইলন মাস্ক নিয়ে নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কত সালে নিয়েছে? এটা হয়ে গেছে তোমার এক্স ক্রপ। আর এটা 2023 সাল থেকে এখন এক্স ক্রপ হয়ে গেছে ইলন মাস্কের কোম্পানি। টুইটার স্থাপিত হয়েছে 2006-এ। 2006-এ কে না এর সাথে ছিলেন হচ্ছে তোমার বিজ স্টোন নামে একজন ছিলেন, বিজ স্টোন। এবং মেন যিনি ছিলেন তার নাম হচ্ছে জ্যাক ডরসি। জ্যাক ডরসি এবং বিজ স্টোন মিলে 2006-এ টুইটার তৈরি করেছে। টুইটারের লোগোতে যে আগে টুইটারের লোগোতে যে পাখিটা ছিল সেটা হচ্ছে তোমার ল্যারি, ল্যারি নামক যে বার্ড ছিল, ল্যারি দ্য বার্ড। ওইটা এখনই হচ্ছে তোমার এক্স হয়ে গেছে, এক্সট্রা কেমন হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। ফ্লিপকার্ট এটা হচ্ছে তোমাদের 2007-এ তৈরি হয়, যেটার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে। বেঙ্গালুরুতে রয়েছে। আর এটার যে হচ্ছে বানসাল, কি বানসাল? সচিন বানসাল, সচিন বানসাল তিনি এটাকে তৈরি করেছেন। ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট উপরে দেখো রয়েছে জবাং.com। জবাং হচ্ছে, জবাং আগে চলতো বেশ কিছুদিন আগে। জবাং হচ্ছে একটা ফ্যাশন ব্র্যান্ড, মানে ফ্যাশন ই কমার্স ছিল, ওখান থেকে ক্লোদিং ইয়ে করা যেত। তো ওইটা হচ্ছে ফ্লিপকার্ট এবং মার্জ হয়ে গেছে, ফ্লিপকার্ট কিনে নিয়েছে এটাকে। ঠিক আছে, তো ব্যাস খতম। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার সাথে জুড়ে যাও, তার কারণ 133টা শিফট আমরা দুজন মিলে সবাই মিলে কভার করবো। ঠিক আছে, আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট সেট নিয়ে। ধন্যবাদ।